নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় শেখ হাসিনা। তিনি বলছেন যে বাংলাদেশ, তার দেশ বাংলাদেশ গণতন্ত্র এবং জঙ্গিবাদের, উগ্রবাদের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। তিনি বলছেন যে এক বিপজ্জনক সন্ধিক্ষণে আমার দেশ দাঁড়িয়ে আছে এবং সেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে নাকি জঙ্গিরাই রাষ্ট্রটিকে শাসন করবে, এই একটি গুরুতর প্রশ্ন তিনি তুলেছেন। এবং 17 আগস্ট গতকাল সোমবার দিল্লির একটি ইংরেজি দৈনিকে শেখ হাসিনার একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। সেই নিবন্ধের শিরোনামটির অনুবাদ আমি আপনাদের শোনালাম। সেই নিবন্ধের শিরোনাম হচ্ছে এটি, যে গণতন্ত্র এবং উগ্রবাদের বিপজ্জনক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। লেখার যে পুরো নির্যাস, তাতে একটা বিস্তারিত বর্ণনা, সেটা শেখ হাসিনা তার সময়ে তিনি বাংলাদেশকে কিভাবে গড়ে তোলার চেষ্টা করেছিলেন সে অংশটি যেমন আছে, কিভাবে বাংলাদেশ ধ্বংস হচ্ছে তারও একটা বিস্তারিত বর্ণনা সেখানে আছে। তার মধ্যে তিনি দুটি অনুচ্ছেদে উল্লেখ করেছেন যে কিভাবে বাংলাদেশে জঙ্গিবাদ, জঙ্গি গোষ্ঠীগুলি কিভাবে বাংলাদেশকে আবার গ্রাস করছে এবং নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, রাষ্ট্রকে পরিচালনা করার দিকে তারা এগোচ্ছে কিভাবে, তার একটা বড় বয়ান এবং আশঙ্কা প্রকাশ করে তিনি অনেক কথা লিখেছেন। এবং সেখানে তিনি বাংলাদেশের তার জমানায় তিনি বলছেন যে তার জমানায় নিষ্ক্রিয় হয়ে যাওয়া, নিশ্চিহ্ন হয়ে যাওয়া জঙ্গি গোষ্ঠীগুলি আবার কিভাবে বাংলাদেশে মাথাচাড়া দিয়েছে সে কথাও তিনি সেখানে উল্লেখ করেছেন। 17 আগস্ট তারিখটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ ঠিক 20 বছর আগে 2005-এর 17 আগস্ট বাংলাদেশে একটা অভাবনীয় ঘটনা, শুধু বাংলাদেশ বা এই উপমহাদেশ নয়, গোটা পৃথিবীর জন্যই সেই ঘটনাটি ছিল একটি অভাবনীয়, অকল্পনীয় ঘটনা। সেটি হচ্ছে যে বাংলাদেশের 64টি জেলার মধ্যে 63টি জেলাতে 500 জায়গায় একই সঙ্গে বিস্ফোরণ হয়েছিল। সৌভাগ্যবশত সেই বিস্ফোরণে প্রাণ গিয়েছিল 2 জনের, কিন্তু আহত হয়েছিলেন প্রায় 200-র বেশি মানুষ। কিন্তু এই যে ঘটনা, এই ঘটনাটি সেই ঘটনা যেখানে কজন মারা গিয়েছেন, কজন আহত হয়েছেন, এইটা মুখ্য নয়। মুখ্য হচ্ছে যে জঙ্গি গোষ্ঠীগুলি তারা কিভাবে রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানানোর জায়গায় পৌঁছে গিয়েছিল সেটা দেখিয়ে দিয়েছিল ওই ঘটনা 2005-এ। যে একটা দেশ যেখানে নির্বাচিত সরকার আছে, পুলিশ আছে, সেনা আছে, তার মধ্যেও কিভাবে জঙ্গিরা এমন নেটওয়ার্ক তৈরি করতে পারলো যে একসঙ্গে 500 জায়গায় তারা বিস্ফোরণ ঘটিয়ে তারা জানান দিল যে আমরা ছিলাম, আমরা আছি। সেই যে ঘটনা, সেই ঘটনা কিন্তু গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল যে এইটা যদি একটা দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি হয় তাহলে এটা তো শুধু একটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা ক্রমে অন্য দেশ এবং গোটা বিশ্বকে গ্রাস করবে। ফলে এই সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে পরবর্তীকালে গোটা বিশ্ব জুড়ে প্রচুর গবেষণা হয়েছে, প্রচুর কাজকর্ম হয়েছে এবং বহু দেশ বাংলাদেশের ওই ঘটনা থেকে শিক্ষা নিয়েছে। বাংলাদেশ নিজেও সে শিক্ষা নিয়েছিল, সেটি শেখ হাসিনা উল্লেখ করেছেন যে তিনি যে 2008 সালে আবার সরকার গঠন করার সুযোগ পেয়েছিলেন, তারপর 2024 পর্যন্ত তার কার্যধারার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল জঙ্গিবাদকে, জঙ্গিদের নিকাশ করা বা জঙ্গিবাদবাদী সংগঠনগুলিকে নিকেশ করা। এবং তিনি তাতে যে সফল হয়েছিলেন সেটা গোটা বিশ্ব জানে, বাংলাদেশের মানুষ তো জানেই। তিনি এখন বলছেন যে সেই যে সংগঠনগুলি আওয়ামী লীগের জমানাতে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, সেই সংগঠনগুলি এখন বাংলাদেশে প্রবলভাবে সক্রিয় এবং তারা প্রশাসনে, সরকারে, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তারা এখন এমন এমন পদে বসে আছেন যে তারা রাষ্ট্র পরিচালনার জায়গায় চলে যাচ্ছে। এই বিষয়ে তিনি উৎকণ্ঠা প্রকাশ করেছেন। আপনারা জানেন যে 5 আগস্ট শেখ হাসিনার একটি বক্তব্য জানিয়ে এখন ভারত বাংলাদেশের সম্পর্ক আবার নতুন করে একটা উত্তেজনাময় পরিস্থিতি বিরাজ করছে। সেই ভাষণে, অর্থাৎ সেই যে প্রেস কনফারেন্স তিনি ডেকেছিলেন, সেখানে প্রারম্ভিক ভাষণে কিন্তু তিনি এই উগ্রবাদের সমস্যার কথা বলেছিলেন এবং বাংলাদেশের তারেক রহমানের সরকার সেই ভাষণকে উল্লেখ করে তারা যে বিবৃতি দিয়েছিল, তারা বলেছিল যে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বকে অবমাননা করার শামিল।
শেখ হাসিনার ওই বক্তব্য নিয়ে বাংলাদেশ সরকার তাদের মতো করে রাজনীতির বয়ান সাজাতে পারেন। শেখ হাসিনাও একজন রাজনৈতিক নেত্রী, তিনি তার মতো করে রাজনীতির বয়ান সাজাতে পারেন। তিনি আওয়ামী লীগের সভানেত্রী, তিনি 5 বারের সাবেক প্রধানমন্ত্রী, 2 বারের বিরোধী দলনেত্রী, তিনি তার মতো করে তার কথা বলছেন এবং তিনি দেশে নেই, দেশ থেকে তাকে একটা মানে ঝুঁকির মধ্যে তাকে দেশ ছেড়ে চলে আসতে হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই কথাগুলি কি শুধুমাত্র শেখ হাসিনাই বলছেন? এইটা কিন্তু খুব বড় প্রশ্ন। কারণ বলা হচ্ছে যে 5 আগস্ট শেখ হাসিনা যে কথা বলেছেন বা বিভিন্ন সাক্ষাৎকারে তিনি যে কথা বলেছেন, সেই কারণেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এখনও চূড়ান্ত করা যায়নি। বলা হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যর্পণটাই এখন সর্বাগ্রে করতে হবে, তার কারণ 5 আগস্ট তিনি আসলে বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানিয়েছেন, অতএব তার বিচার আগে করা দরকার। এখন যে আলোচনাটি আমি করতে চাই যে এই কথাগুলি শুধু কি শেখ হাসিনা বলছেন? আমি প্রথমে আসি রাষ্ট্রসংঘের সাম্প্রতিক যে রিপোর্ট। রাষ্ট্রসংঘের আপনারা জানেন যে অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশন মনিটরিং টিম তারা যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে একটা আলাদা অধ্যায় আছে। সেই অধ্যায়ের একটা বড় অংশ জুড়ে আছে কিন্তু বাংলাদেশ, এবং তারা বলছে যে আল কায়দা এবং জেএমবি জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, এই যে দুটি জঙ্গি সংগঠন, তারা কিভাবে ছোট ছোট গোষ্ঠীতে বিভিন্ন নামে তারা বাংলাদেশে কিভাবে আবার নতুন করে তাদের নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে এবং তারা যে অত্যন্ত সক্রিয়, সেই কথা রাষ্ট্রসংঘের রিপোর্টে বলা হয়েছে। রাষ্ট্রসংঘের রিপোর্ট নিয়ে এত কথা বলার এইটাই কারণ যে রাষ্ট্রসংঘ তারা বিভিন্ন দেশের গোয়েন্দা বাহিনীর কাছ থেকেই কিন্তু এই তথ্য সংগ্রহ করে। ফলে বাংলাদেশের গোয়েন্দা বাহিনীও তাদেরকে এই তথ্য দিয়েছে তাদের দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিটা কি। শুধুমাত্র তাই নয়, আমরা যদি দেখি বাংলাদেশের কারা দপ্তরের মহাপরিদর্শক তার যে সাম্প্রতিক সাংবাদিক বৈঠক, সেখানে তিনি বলেছেন যে গণ অভ্যুত্থানের সময় জেল ভেঙে যে বিপুল সংখ্যক আসামি পালিয়ে গিয়েছিল, তাদের একটা বড় অংশকে এখনও কিন্তু ধরা সম্ভব হয়নি এবং মানে খুব মানে মারণাস্ত্র, এমন সব ভয়ানক মারণাস্ত্র তাদের সঙ্গে তারা লুট করেছিল, সেগুলিও তাদের কাছে রয়েছে। যেটা জানা যাচ্ছে বিভিন্ন গোয়েন্দা সূত্র থেকে যে এই মারণাস্ত্রগুলি বিভিন্ন জঙ্গি সংগঠনের হাতে গিয়েছে। এর সঙ্গে বাংলাদেশ মিডিয়া, প্রথম সারির প্রায় সব মিডিয়া, আপনারা জানেন যে আমি সম্প্রতি এই নিয়ে ওয়ালে কিছু লেখালেখিও করেছিলাম এবং ভিডিও আমি করেছিলাম। তারপরে আমি লক্ষ্য করেছি যে বাংলাদেশের প্রথম সারির বেশ কিছু মিডিয়া তারাও এই বিষয় নিয়ে লেখালেখি করছে যে সাম্প্রতিককালে, অর্থাৎ অতি সাম্প্রতিক অতীতে বাংলাদেশের ঢাকা এবং আরও কয়েকটি জায়গাতে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিন্তু তার থেকেও বড় যে বিষয়টি, সেটি হচ্ছে যে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে। ভয়ের কারণ যেটা, সেটা 2005-এর সঙ্গে 2026-এর মিল যেখানে, সেটি হচ্ছে যে এই যে বিস্ফোরক উদ্ধার হচ্ছে, এই বিস্ফোরকের উপস্থিতির কথাটা সাধারণ মানুষ প্রথম জানতে পারছে, তারা নজর করছেন, তারপর পুলিশে খবর যাচ্ছে, তারপরে বম স্কোয়াড যাচ্ছে, গোয়েন্দারা যাচ্ছে। অর্থাৎ গোয়েন্দারা স্বতঃপ্রণোদিত হয়ে তারা কোনো অভিযান করে এগুলি উদ্ধার করেছে, এরকমটি কিন্তু সাম্প্রতিক অতীতে মানে নিকট অতীতে নেই। বরং যে সমস্যাটা দেখা দিচ্ছে যে অতীতে যেভাবে অভিযান চালিয়ে এই ধরনের বিস্ফোরক বস্তু উদ্ধার করা হতো, জঙ্গি তৎপরতা চলাকালীন সেখানে অভিযান চালানো হতো, সেই বিষয়গুলি প্রায় কার্যত বন্ধ হয়ে গেছে। বরং এটাও ঘটনা যে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে প্রায়শই নানান ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটছে। একটি মাদ্রাসাতে তো বাড়ির বিরাট অংশ উড়ে গিয়েছে বিস্ফোরণে। একটি বাড়ি থেকে সম্প্রতি ঢাকার মানে জঙ্গি দমন পুলিশ তারা বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে। এই যে ঘটনাগুলি ঘটছে, এই ঘটনাগুলি কি ইঙ্গিত করে? এই ঘটনাগুলি এটাই ইঙ্গিত করে যে বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি যতই দাবি করুন যে বাংলাদেশে জঙ্গিবাদ কোনো সমস্যা নয়, কিন্তু তার পুলিশ, তার গোয়েন্দা বাহিনীর যে কার্যকলাপ এবং তাদের যে রিপোর্ট এবং দেশের চলমান ঘটনাবলী এবং রাষ্ট্রসংঘের রিপোর্ট, এই সবটাকে যদি মেলানো যায়, তাহলে দেখা যাবে যে কথাগুলি শেখ হাসিনা বলছেন, বেশি বলছেন, বারে বারে বলছেন, কিন্তু মিথ্যে বলছেন না, সত্যিটাই বলছেন। তিনি তার দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। ফলে যে কারণে তিনি ওই রকম একটি গুরুতর প্রশ্ন উত্থাপন করেছেন যে গণতন্ত্র এবং
উগ্রবাদের বিপজ্জনক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। দেখা যাচ্ছে যে রাষ্ট্রসংঘ যে রিপোর্ট করেছে, তারা বলছে যে বাংলাদেশে আবার নানানভাবে সক্রিয় এবং ছোট 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 গোষ্ঠীতে বিভক্ত হয়ে জঙ্গি সংগঠনগুলি বিভিন্ন ধরনের নাম নিয়ে তারা কিন্তু যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে। অন্যদিকে সাম্প্রতিক ঘটনাগুলির কথাও আমি আপনাদের বললাম। বাংলাদেশ পুলিশের যে গোয়েন্দা রিপোর্ট এবং সম্প্রতি পুলিশ পরবর্তীকালে বিষয়টিকে সরকারিভাবে স্বীকার না করলেও পুলিশের সদর দপ্তর থেকে যে বাংলাদেশের বিভিন্ন নিচুতলার পুলিশের অফিসগুলিতে এবং থানাগুলিতে যে বার্তা পাঠানো হয়েছিল, সেখানেও কিন্তু সম্ভাব্য জঙ্গি হামলার বিষয় নিয়ে সতর্ক করা হয়েছিল। ফলে দেখা যাচ্ছে যে ঘটনা ঘটছে, কিন্তু যেহেতু শেখ হাসিনা বলছেন যে বাংলাদেশ জঙ্গিবাদের আবার নতুন করে মাথাচাড়া দিয়েছে, সন্ত্রাসীরা আবার মাথাচাড়া দিয়েছে, ফলে এটাই যেন একটা রাজনীতি যে শেখ হাসিনা যা বলবেন সেটাকেই মিথ্যে প্রতিপন্ন করতে হবে বা অস্বীকার করতে হবে। ঘটনা ঘটছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব, এটাই দুর্ভাগ্যের যে রাজনৈতিক নেতৃত্ব কিন্তু কিছুতেই এই ব্যাপারে তারা স্বীকার করছেন না যে দেশে এই সমস্যাটি কতটা ভয়ানক আকার ধারণ করেছে। কিন্তু খোদ আন্তর্জাতিক সংস্থা, যে সংস্থাকে সবাই মানে, এমনকি শেখ হাসিনাকে সাজা দেওয়ার জন্যে বাংলাদেশ সরকার যে প্রতিষ্ঠানের রিপোর্টকে সবচেয়ে বড় হাতিয়ার করেছে, অর্থাৎ রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল, সেই রাষ্ট্রসংঘই কিন্তু বলছে যে বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি কি পরিমাণে বেড়ে গিয়েছে। ফলে কথাটা শুধুমাত্র শেখ হাসিনা বলছেন বলেই মিথ্যে বলছেন, রাজনৈতিক উদ্দেশ্যে বলছেন, প্রতিহিংসা পরায়ণ হয়ে বলছেন, এইভাবে বিষয়টিকে কিন্তু উড়িয়ে দেওয়ার নয়। আমরা ভারতীয়রা এই ব্যাপারে উদ্বিগ্ন এই কারণে যে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। ফলে বাংলাদেশে যদি আবার জঙ্গিবাদ এইভাবে মাথাচাড়া দেয়, আবার উগ্রবাদীরা এইভাবে দেশের যাবতীয় কিছুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তার ফল ভোগ করতে হবে ভারতকেও, মায়ানমারকেও এবং অন্যান্য দেশকেও। ফলে বিষয়টি মোটেই হালকা করে দেখার নয়, শেখ হাসিনা বলছেন বলেই তুড়ি মেরে অভিযোগগুলিকে উড়িয়ে দেওয়ার নয়, বরং বাংলাদেশের দেশপ্রেমিক বাংলাদেশের মানুষের এটাই বরং কর্তব্য যে এই ঘটনাগুলি কিভাবে মোকাবিলা করা যায় এবং তার জন্যে উপযুক্ত জায়গায় উপযুক্ত চাপ তৈরি করাও তাদের একটা দেশপ্রেমিক কর্তব্য বলেই আমার মনে হয়। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।